শেখ হাসিনা আসবে তার আগেও আপনি ঠেকাতে পারবেন না। আর যেটা বলেছেন ডিসেম্বরে কি ঘটতে পারে, ডিসেম্বরে অনেক কিছু ঘটবে যার জন্য আমরা প্রস্তুত নেই। ডিসেম্বরে এত কিছু ঘটবে যে হতে পারে সেটা বিনা রক্তপাতের অভ্যুত্থান হতে পারে, হতে পারে সেটা রক্তাক্ত অভ্যুত্থান। আমাদের আজকের সম্মানিত অতিথি, আমি শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের প্রিয় আলোচক, রাজনৈতিক বিশ্লেষক, ক্রিটিক, ব্লগার শেখ ফরিদ ভাই। সালাম রইল দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনার প্রতি অসংখ্য শুভেচ্ছা এবং সালাম জানিয়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আলাপ করার বিষয় অনেক, তবে সবার আগে এক সপ্তাহ ধরে শেখ হাসিনা প্রসঙ্গটা তো ঘুরে ফিরে আসেই। শেখ হাসিনা যখন এই রয়টার্স ইন্টারভিউটা দিলেন, বিস্তর আলাপ বাংলাদেশে কত রকম প্রতিক্রিয়া দেখা গেল। শেষ পর্যন্ত বিএনপি প্রথম দিকে চুপ থাকলেও তারা মন্ত্রীরা কথা বললেন। আজকেও আইনমন্ত্রী বলেছেন যে আমরা শেখ হাসিনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, শেখ হাসিনা আপনার কি মনে হয় যে সবশেষ শেখ হাসিনা আসাটা কি দাঁড়াবে? আমরা বলতে চাচ্ছি শেখ হাসিনাকে ঠেকাতে মরিয়া চেষ্টা কি ঘটবে ডিসেম্বরে? আপনার প্রেডিকশন কি বলছে? ধন্যবাদ আপনাকে, এবং আপনি এবং আপনার দর্শকেরা আমাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন, আমিও আপনাদের শুভেচ্ছা ও সালাম জানালাম। বিষয় হলো যে আপনি যেটা লিখেছেন, শেখ হাসিনাকে ঠেকাতে মরিয়া সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে ঠেকানো যায়। কি ঘটবে ডিসেম্বরে? আপনি অত্যন্ত এই মুহূর্তে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত বিষয় এটাই, এবং আমার ধারণা ডিসেম্বর পর্যন্ত এই আলোচনাটাই সবসময় মানুষের সামনে বারবার আসবে, বিভিন্ন রূপে রঙে বিভিন্ন চেহারায় আসবে, এটা আমি নিশ্চিত। আসতেই থাকবে। শেখ হাসিনা আসলেও এটা আলোচনায় থাকবে, শেখ হাসিনা না আসলে তো আলোচনা আরো বেশি হবে, কোনো সন্দেহ নেই। অবশ্যই তিনি আসবেন, তাকে সেই জন্যই তো তাকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। সরকার তাকে ঠেকাতে পারবে বলে আমি মনে করি না, কারণ এই 5 মাসে মাঝখানে কমপক্ষে 4.5 মাস আছে। এই 4.5 মাসে দেশের অর্থনীতির যে এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, একেবারে এবার ভাঙচুর হয়ে যাবে, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো আপনি যত কিছুই বলেন, আপনি আমাকে যতই পছন্দ করেন, কারণ পেটে যদি ভাত না থাকে আপনি আমার কথা শুনবেন না। কারণ পেটের ভাত না থাকলে মায়ের আঁচল ভালো লাগে না, প্রেমিকার চোখ ভালো লাগে না, মায়ের পেটে ভাত না থাকলে বটবৃক্ষের ছায়া ভালো লাগে না, পেটে ভাত না থাকলে সুমধুর বাঁশির সুরও ভালো লাগে না। তো আপনি পছন্দ করতেই পারেন, আপনার পছন্দের একটা সরকার আপনি আনলেন, বা একটা গোষ্ঠী বা একটি দেশ তার পছন্দের সরকার আনলো, সেটা নির্বাচিত হোক অনির্বাচিত হোক বা ষড়যন্ত্র করে হোক, সরিয়ে একটা সরকার সে স্থাপন করলো। জনগণ কি চায়? জনগণ চাইবে তার স্বার্থ রক্ষা হয়েছে কিনা। তার কি স্বার্থ? তার পেটে ভাত আছে কিনা। তার কি স্বার্থ? তার চাকরিটা হচ্ছে কিনা। তার কি স্বার্থ? দেশে শিক্ষাটা পাচ্ছে কিনা। তার কি স্বার্থ? আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা। তার কি স্বার্থ? দেশে বিনিয়োগ হচ্ছে কিনা। তার কি স্বার্থ? বিদেশে বিনিয়োগ হচ্ছে কিনা। এখন আপনি এগুলোর যদি সবগুলো যদি কিছু কিছু করে করেন, আপনার জবাব থাকবে। সবগুলো যদি একটাও না হয়, আপনি কি জবাবটা দেবেন? কারণ আয়নাতে তো আপনার চেহারাতে যখন দেখো, আপনি নিজে যখন নিজের আয়নাতে নিজের চেহারা দেখবেন, তখন তো এটা কোনো উত্তর দিতে পারবেন না। এই বাংলাদেশের মানুষ, আপনি জানেন যে প্রতি মুহূর্তে প্রতিদিন কর্মক্ষেত্র সংকুচিত হয়ে আসতেছে, রপ্তানি সংকুচিত হয়ে আসতেছে, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটতেছে। পাশাপাশি দেশে একই সাথে বেকারত্ব এবং জঙ্গিবাদ ও মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন যে মালয়েশিয়া থেকে অলরেডি উগ্রবাদী চিন্তা চেতনা প্রচার করার কারণে ফেসবুকে বিদায় করে দিয়েছে, মিডল ইস্ট থেকে বিদায় করে দিচ্ছে এবং আরো দিবে। আর মিডল ইস্টের যে যুদ্ধের দামামা চলতেছে, সেটা তো থামার নয়, এটা চলমান। এই যুদ্ধের দামামা, দেশের অর্থনীতি খারাপ, সব মিলে আপনি আমি আমার দেশকে কিভাবে রক্ষা করব? আপনি যতই আমাকে ভালোবাসেন, আমি যখন দেশের কোনো সেক্টরে আমি উন্নয়ন করতে পারবো না, চাহিদার মিনিমাম শর্তটুকু পূরণ করতে পারবো না, মিনিমাম চাহিদার যা তাও পূরণ করতে পারবো না, তা আমাকে কেন আপনি রাখবেন? কারণ এই দেশটা তো কারো পৈতৃক সম্পত্তি নয়, রাজা বাচ্চা নয় যে আপনি জরুরি। রাজা বাচ্চাদেরও তো মানুষ মানবে না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলে মানে রাজা বাচ্চার বিরুদ্ধে বিদ্রোহ করে। আর এটা তো একটা স্টেট, যেখানে গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা আপনি গণতন্ত্র মানেন না মানেন, মুখে তো অন্তত বলতে হয়। একটা সময় তো এখানে বিদ্রোহ করবে মানুষ। শেখ হাসিনা এত উন্নয়ন করলো, এত অর্থনীতি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ফ্যাক্টরি থাকলো, আপনি তাকে পছন্দ করলেন না, তাকে উচ্ছেদ করলেন। এই সরকারকে বুঝলাম আপনি খুব ভালোবাসেন, খুব প্রেম করেন, কিন্তু কয়দিন? আবার বললাম, পেটে ভাত না থাকলে প্রিয়ার সুন্দর চোখ আর ভালো লাগবে না, গোলা মনে হবে, মায়ের আঁচল ভালো লাগবে না, বটবৃক্ষের ছায়া ভালো লাগবে না, চাকরি না থাকলে বাঁশির সুর আর ভালো লাগবে না। তো বাংলাদেশে তা ঘটছে। তো তারেক রহমান যত বড় বংশীবাদক হোক, পেটে ভাত যদি না থাকে আপনার বংশীবাদন তো আমি শুনবো না। জামাতে ইসলাম যতই কোরআনের আয়াত শোনা, কোরআনের আয়াত দিয়ে তোর পেট ভরবে না।
সরমনায় পীর সাহেব যতই ওজিফা শোনা, ওজিফা দিয়ে তোর পেট ভরবে না, মানুষের তো পেট ভরতে হবে। তো মানুষের যখন পেট ভরবে না, তো পিঠে তো শুইবে না তাদের, তখন তারা বিদ্রোহ করবে। আর সেই কারণে শেখ হাসিনা আসবে, তার আগমন আপনি ঠেকাতে পারবেন না। আর যেটা বলেছেন ডিসেম্বরে কি ঘটতে পারে, ডিসেম্বরে অনেক কিছু ঘটবে, যার জন্য আমরা প্রস্তুত নেই। ডিসেম্বরে এত কিছু ঘটবে যে হতে পারে সেটা বিনা রক্তপাতের অভ্যুত্থান হতে পারে, হতে পারে সেটা রক্তাক্ত অভ্যুত্থান, আমরা তো জানি না কি ঘটবে। ওই যে কে যেন বলেছে যে 100 বছরও বাংলাদেশের অভ্যুত্থান ঘটবে না। তিনি তিনি এত বিজ্ঞ মানুষ, কিভাবে যে কথাটা বললেন? অভ্যুত্থান তো 24 ঘন্টার মধ্যে ঘটে দানা বেঁধে যেতে পারে। অভ্যুত্থান কবে হবে কেউ বলতে পারবে না, অভ্যুত্থান 1000 বছর হতে পারবে না, আবার সেটা 24 ঘন্টার ব্যবধানে ঘটে যেতে পারে। এটাও তো সত্য, এটাও তো সত্য। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি কোন দিকে যায়, দেশের সার্বভৌমত্ব কোন দিকে যায়, তার উপর অনেক কিছু নির্ভর করে অভ্যুত্থান হবে কি হবে না, বিপ্লব হবে কি হবে না। আপনি দেখেন তো 2024-এর 5ই আগস্ট থেকে শুরু করে পুরো আগস্ট মাস আওয়ামী লীগের নাম নেওয়ার কয়জন ছিল, আওয়ামী লীগের কথা বলার কয়জন ছিল, আর শোনারই বা কয়জন ছিল? না ছিল শোনার, না ছিল বলার লোক আওয়ামী লীগের পক্ষে। কিন্তু এখন, এখন আপনি দেখেন তো, যে আওয়ামী লীগ এখন এতদিন বললো তারা যে শেখ হাসিনাকে ধরে আনবে, ফাঁসি দিবে, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, এখন বলতেছে তাদের শেখ হাসিনা এখন আসতে চায়, বলে আসতে দিব না। বাহ বাহ বাহ, মানে ঠিক উল্টো, মানে ঠিক উল্টো হয়ে গেল। এখন শেখ হাসিনা বলছে আমি আসবো, এখন বলুক যে আপনি আসেন। এটা আর বলতে আর সাহস পাইতেছে না, কারণ তারা জানে শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই, শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই অনেকের পায়ের নিচে মাটি থাকবে না। শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই, ছাত্রলীগের নেতারা পা রাখলেই ঢাকায়, আওয়ামী লীগের নেতারা ঢাকায় পা রাখলেই, বা আওয়ামী লীগের সাধারণ মানুষ যদি পায়ের নিচে মাটি আসে, তখন অনেকের পায়ের নিচে মাটি থাকবে না। যারা জামাত, হেফাজত, বিএনপি, আমার ভাবির পোলারা কি কি দলে উপদলে তারা বিভক্ত, আসলে তো এগুলো সবই জামাতেরই পিঠ, জামাতেরই একটা পার্ট এন্ড পার্সেল। এগুলো তো কোনো দল না, তাই সেগুলো দলের নাম আমি নিলাম না। তো আপনি যেটা বললেন ডিসেম্বরে, আমি এইভাবে বলতে পারবো না কি ঘটবে, তবে যদি আমাকে ব্যাখ্যা করতে হয় আমি বলবো সেটা বিনা রক্ত, যদি সেনাবাহিনী রুখে না দিতে চায়, এখন যেরকম সরাসরি জামাত, হেফাজত, ভাবির পোলাদের পক্ষ নিয়েছে, সেনাবাহিনী তখনও যদি এরকম তাদের পক্ষ নেয়, তাহলে সংঘর্ষ এবং রক্তপাত অনিবার্য। আর যদি তা না নেয়, তারা নিউট্রাল থাকে, তাহলে হয়তো খুব কম রক্তপাতে বা বিনা রক্তপাতে আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে, তাদের উত্থান ঘটবে, স্বাভাবিক পর্যায়ে দেশ চলবে। এটা আমার মনে হয়। জি, তবে এই প্রসঙ্গ আরেকটাই যাই, আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জুলাই চেতনা ব্যবসা না করার জন্য তিনি আহ্বান। জুলাইয়ের পরে আপনার এই চেতনা ব্যবসা দেখতে দেখতে তো আমরা ফেরা, চেতনা ব্যবসা কত জাতের, কত রঙের, কত ঢঙের হইতে পারে, এইটা জুলাইয়ের এই তথাকথিত যুদ্ধে দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় যে এখনো যে স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানায় যাচ্ছেন, তারা এখনো ওই চেতনা ব্যবসা কতটুকু জমজমাট করে রেখেছে? তারা কি এখনো মব করার জন্য, মব অলরেডি করছে বাংলাদেশে, 2টা মবের ঘটনা গত 2-3 দিনের ঘটছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে মব করে বের করে দেওয়া হয়েছে, বাংলাদেশের 4 সাংবাদিকের সাথে মব করা হয়েছে। এই জুলাই চেতনা ব্যবসার দৌড়ার কত? আরেকটা ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের এক নেতার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ভেঙে চুরে বুলডোজার দিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়েও দিয়েছে। অদ্ভুত ব্যাপার, মানে একটা দেশে আপনার মতের বিরুদ্ধে আপনি তার বাড়ি গুড়িয়ে দেবেন, এই যে যে একটা, মানে আমাদের জামালপুরে ভাই এই যে একটা ফাত্রা এক্সাম্পল আপনি, মানে যারা আছেন ক্ষমতায় তারা যে দেখিয়ে গেল একটা ফাত্রা এক্সাম্পল, এটা তারা কি নিতে পারবে? সবকিছুর তো রিটার্ন আছে, সবকিছুর তো বিপরীত প্রতিক্রিয়া আছে, তারা এটা সহ্য করতে পারবে? পারবে না। এই যে বুলডোজার আপনার মতের বিরুদ্ধে হলে আপনি তার বাড়ি গুড়িয়ে দেবেন, এটা কি হয় কোন গণতান্ত্রিক রাষ্ট্রে? এটা হয়? এটা করা উচিত? এটা তো সরাসরি বেআইনি ফৌজদারি অপরাধ এবং চরম ফ্যাসিজম। আপনি একটা আওয়ামী লীগের নেতার বাড়ি ঘুরিয়ে দেন, এই কাজটা যখন আওয়ামী লীগ এসে করবে তখন তো বলবে এরাই গণতন্ত্র খতরামে, কোন মুখে বলবে? আমরা তো তখন প্রতিবাদ করব, তাই না? আমরা তো আওয়ামী লীগ যদি কারো বাড়ি ঘুরে দেয় আমরা প্রতিবাদ করব, কিন্তু যার বাড়িটা ঘুরিয়ে দেবে, মনে করেন ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ বা জনগণ, যে গোষ্ঠী হোক, তখন এসে যদি এই ভাবির পোলাদের, বিএনপির, জামাতের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়, এরা কোন মুখে প্রতিবাদ করবে? আমরা করতে পারবো, যেহেতু আমরা এখনো প্রতিবাদ করতেছি, আমরা তখনও করতে পারবো, কিন্তু এরা কোন মুখে, জামাত, বিএনপি, হেফাজত, ভাবির পোলারা কোন মুখে প্রতিবাদ করবে? ইভেন আমরা যে প্রতিবাদ করবো, আমরা ছাত্রলীগ, যুবলীগের মুখোমুখি হবো, তারা বলবে যখন আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল, ঘুরিয়ে দিয়েছিল, আপনারা তো নিজেই সাক্ষী, আমি তাদের কি জবাব দেবো?
আমার বাড়িও তো ঘুরিয়ে দিয়েছিল, তখন হয়তো বলবো, পরজোর বলতে পারবো যে তাহারা অধম হয়েছিল বলে তুমি কি উত্তম হইবে না। তখন যদি ছাত্রলীগের সাদ্দাম, ছাত্রলীগের ইনান, যুবলীগের সম্রাট বলে ভাই আমরা অত নীতি কথা মানতে রাজি না, আমার বাড়িঘর ভেঙেছে বুলডোজার দিয়ে, আমরা হ্যামারিং করে ভাঙবো, কি জবাবটা দিবেন তাকে আপনি? কোনো জবাব নাই। আর আপনি যেটা বললেন যে এখন দেশের যে অবস্থা, আরেকটা দেখেন, আপনি হয়তো শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তো এটা বলেছে, আমরা সেই বিষয়টা না করি, এই কথা বলার মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা বলার মাধ্যমে জুলাই আন্দোলন ডেড, মারা গেছে। আপনি নিশ্চিত থাকেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তথাকথিত এই জুলাই আন্দোলন মৃত। এখন এটা যেমন মনে করেন যে আমরা বলি না মৃত সন্তান প্রসব করলে যা হয়, আপনি অনেক পরিশ্রম করলেন, অনেক কষ্ট ভোগ করলেন, অনেক ত্যাগ তিতিক্ষায় আপনি থাকলেন, কিন্তু কি হলো ফলাফল? আপনার যে নারীটি সন্তান প্রসব করলো সেটা মৃত। তো এই জুলাই তথাকথিত এই স্বরাষ্ট্রমন্ত্রী, এই মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘটনায় তো এটাই প্রমাণ হয়। তারাই বলতেছে জুলাইয়ের চেতনার ব্যবসা করে না, আমরা বললে তো দোষ হয়ে যেত। আমরা যদি বলি যে জুলাইয়ের চেতনা বন্ধ করে, আমাদের বলবে আওয়ামী লীগের দোষ। আমরা যদি বলি জুলাইয়ের চেতনা আর কত করবা, আমাদের বলবো আমরা হইলাম ভারতের দোষর। আমরা যদি বলি জুলাইয়ের চেতনা থামা, বলবে এই ইহুদির দোষর। কত কথা বলে রে, এরকম তারা চলে আসবে। কিন্তু এখন তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এই জুলাই চেতনা তার চলবে না। আপনি দেখেন তারা বললো 2000 শহীদ হয়েছে, তার দাবি করলো। আর চিফ প্রসিকিউটর তো বলছে 15-20 হাজার হবে। আমরা কি পেলাম যে 830-32 জনের উপরে কেউ আবেদনই করতেছে না। এখন কি দাঁড়াইলো? জুলাই, তার মধ্যে আবার এর মধ্যে আবার 400 আবার জিন্দা শহীদ। কেউ আবার সৌদি আরবে ঘুরতেছে জিন্দা, কেউ আবার লাইভ টেলিভিশনে আইসা পডকাস্ট করতেছে, অথচ সে নাকি শহীদ হয়ে গেছে এবং তার বিরুদ্ধে ওই তার শহীদ হওয়ার কারণে মামলা হয়েছে, সেই মামলায় অনেকে আসামি হয়ে আছে, কারো কারো রায় হয়ে আছে। কিরকম একটা কি জাতির সাথে একটা ঠাট্টা, পৃথিবীর মানুষের সাথে মস্করা, আন্দোলনের নামে মস্করা, রাজনীতির নামে কি ফাত্রামি, এগুলো তো হাস্যকর ব্যাপার। মিথ্যা মামলা দিয়ে আপনি রাজনীতি কতদিন প্রতিষ্ঠা করবেন, কিভাবে প্রতিষ্ঠিত করবেন? এভাবে তো হয় না। আপনি ধরে নিলাম আপনি যে কোনো ভাবে ক্ষমতা এসেছেন, আপনি তো জনগণের সাথে আপনার স্বচ্ছ থাকতে হবে। এটা কি জবাব? চিফ প্রসিকিউটরের মতো একজন উচ্চশিক্ষিত মানুষ বলে যে আইনের সাথে জড়িত, সে তো কোনো দল হইতে পারে না। সে বলতেছে 15-20 হাজার শহীদ হয়েছে, কিন্তু আমরা 850-এর উপরে কেউ আবেদন করেন। আবার এদিকে শুনলাম হাদির বিবি সাহেব নাকি ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি। আমরা তো জানি এরা পালাবে, ডিসেম্বর আসার আগে সবই পালিয়ে যায়। আপনি লিখেছেন না ডিসেম্বরে কি ঘটবে? আরেকটা জিনিস ঘটবে, এই যে আজকে যারা তথাকথিত জুলাই বিপ্লবী, তারা দেখবেন দলে দলে পালে পালে পঙ্গপালের মতো একটা একটা করে না, দলে দলে পালাবে এরা। আপনি এটা নিশ্চিত থাকেন, এরা না পালিয়ে এদের উপায় নাই। কারণ তারা এত অন্যায় করেছে, এত বিচার করেছে, তারা ক্ষমাও চাইতে পারবে না, তাদের কেউ ক্ষমাও করবে না, এত অপরাধ তারা করে ফেলেছে। আপনি যদি আওয়ামী লীগ, তাদের ভাষায় আওয়ামী লীগ, তাদের হিসেবে 832, আপনি বলেন তো প্রতিদিন 40 জন মানুষ, প্রতিদিন 40 জন প্রতি মাসে 40 জন মানুষের মৃত লাশ নদীতে পাওয়া গেছে। এদের 40 জনের 30 জনই তো আওয়ামী লীগের মানুষ। এই হিসাব আপনাকে দিতে হবে না? এই 22 মাসে প্রতিদিন 40 জন করে হিসাব করে তো পত্রিকা এসেছে। এটা তেমন না যে আওয়ামী লীগের আমলে পত্রিকা এসেছে, এই তারেক রহমানের মুসলেখা সরকারের আমলেই পত্রিকায় এসেছে যে প্রতিদিন 40 জন মানুষ মারা গেছে, পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এবং এর অর্ধেকই তাদের কোনো বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেওয়া হয়েছে। এরা কারা? এরা একদিন বেরোবে, এরা সব আওয়ামী লীগের মানুষ ছিল, এরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিল। এগুলো হিসাব তো আপনাকে দিতে হবে, এই দেশের পুলিশকে দিতে হবে, পুলিশের আইজিপি কে দিতে হবে, এই দেশের গোয়েন্দা প্রধানকে দিতে হবে, এই দেশের যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছে তাদের সরকারি দল হিসেবে তাদের হিসাব দিতে হবে, সরকার হিসেবেও তাদের দিতে হবে, রাজনৈতিক দল হিসেবে এগুলো হিসাব দিতে হবে। ডিসেম্বর থেকে সেই হিসাব দেওয়া শুরু হয়ে যাবে। আপনি দেখেন, আপনি যদি এই কথাটা বলেন যে ডিসেম্বরে জুলাইয়ের চেতনার ব্যবসা বন্ধ করো, আপনি এই এলাকায় থাকতে পারবেন না। আপনি যত ক্ষমতাধারী হন, এই কথা বলে আপনি টিকতে পারবেন না। ঢাকায় হয়তো এসে আপনি থাকতে পারবেন, আপনার এলাকায় আপনি থাকতে পারবেন না, বা এলাকায় থাকতে পারলে ঢাকায় থাকতে পারবেন না, আপনাকে পাকড়াও করবে। কিন্তু ঘটনা তো সত্য। জুলাইয়ের চেতনার ব্যবসা আমরা কি দেখলাম? একজন তো তার জুলাইয়ের চেতনা, তার 1 জুলাই শহীদের মা আবেদন করেছে তার বাপের যে তার জুলাইয়ের যে ভাতা সেটা যেন বন্ধ করে। কারণ কি? এই জুলাইয়ের চেতনা টাকা না, সে বিয়ে করতে গেছে, হাঙ্গা করতে গেছে। মানে কত রুচি নিম্নমানের হলে এটা হয়। পাশাপাশি আবু সাইদের বাপ কি বলেছে? আবু সাইদের বাপ বলেছে সেই পুলিশকে ফাঁসি নিয়ে তাকে যেন 2টা ফ্ল্যাট দেওয়া হয়। মানে চিন্তা করে দেখেন আপনি যে জুলাই চেতনা কোথায় নিয়ে গেছে। আমরা সেই জন্য শুরু থেকেই বলেছিলাম যে এটা জুলাই চেতনা ছিল। জুলাই চেতনা আবার কি? আপনি বলেন তাদের কোনো আদর্শ ছিল কিনা?
প্রত্যেক রাজনীতিতে, প্রত্যেক রাজনৈতিক আদর্শ তাদের একটা কোনো না কোনো আদর্শ, সেই আদর্শ আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু একটা আদর্শ মানে এটা কার? 5 আগস্ট পর্যন্ত তো আমরা কোনো চেতনার গল্প শুনি নেই। আমাদেরকে তো 5 আগস্ট তখন চেতনার গল্প শুনেছেন, তখনকার চেতনা ছিল মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কে বলছে তখন মুজিবীয় চেতনা ছিল, এরাই মিছিল করেছে। তখন চেতনা ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। যেই না 5 তারিখ হয়ে গেল, তোমার আমার ঠিকানা হয়ে গেল লাহোর করাচি। যেই না 5ই আগস্ট ঘটে গেল, তোমার আমার ঠিকানা তুরস্ক পাকিস্তান, তুরস্ক পাকিস্তান বদলে গেল। যেই না 5ই আগস্টের ঘটনা ঘটে গেল, তখন ওই যে বৈষম্য মুক্তিযুদ্ধের মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে স্লোগান দিয়ে তারা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়ি ভাঙলো। যারা বললো যে দলে দলে কি জায়গায় জায়গায় খবর দে, দেশে দেশে খবর দে, রাজাকারদের খবর দে, তারা এসে মুক্তিযুদ্ধের গলায় চেতনা। কে বলেছে চেতনা ছিল? আগে 5ই আগস্টের আগের দিন ছিল মুক্তিযুদ্ধের চেতনা, তারাই তখন 180 ডিগ্রি উল্টে গিয়ে এখন রাজাকারী আলবদরি চেতনা নিয়ে চলে আসছে। ছিল, তারা জনগণের সাথে প্রতারণা করেছে, নিজেদের সাথে প্রতারণা করেছে। সুতরাং এই তথাকথিত জুলাইয়ের এই চেতনা টিকবে না, টিকতে পারে না, কারণ কোনো চেতনাই ছিল না। এটা ছিল একটা মুনাফিকি, ভণ্ডামি, আপনার হিপোক্রেসি, যা এখন দিনের আলোর মতো পরিষ্কার, একেবারেই পরিষ্কার। সুতরাং তাদের মুখোমুখি হইতেই হবে আবার জনগণের। জনগণ কখনো ক্ষমা করবে না। দুইটা অপরাধে তাদের হবে। প্রথমত, এরা অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, সন্ত্রাস করেছে, মানুষকে মেরেছে, শিক্ষকদের অসম্মান করেছে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে, সকল পেশাজীবীর উপর আক্রমণ চালিয়েছে, দল মত নির্বিশেষে সব মানুষের উপর আক্রমণ চালিয়েছে। সেই হিসাব দিতে হবে। পাশাপাশি জাতির সাথে তারা চেতনার নামে প্রতারণা করেছে, এই হিসাবও তাদের দিতে হবে। সেই সাথে বিদেশি শক্তিকে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করার অনুমতি, বন্দর দিয়েছে, করিডোর দিয়েছে, এগুলোর হিসাব দিতে হবে। অসম চুক্তি করেছে, এগুলোর হিসাব জনগণের কাছে দিতে হবে। জি, আপনার এই জুলাই চেতনা নিয়ে পরে আবার আমরা আলোচনা করবো। আপনার চোখে পড়েছে নিশ্চয়ই যে একটা মিছিল হয়েছে প্রেস ক্লাবের সামনে, ব্ল্যাক জুলাই, কালো কালো জুলাই। হ্যাঁ, জি, এগুলো তো এখন এখন দিনকে দিন তো মানুষ মুখ মুখ খুলতেছে জুলাই নিয়ে। যাই হোক, আমরা ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। ইন্টারন্যাশনাল ঠিক না, আন্তর্জাতিক পলিটিক্স। আমাদের দেশের জন্য এখন ভারত, আমেরিকা এবং চীন, তিনটা দেশই খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। তারেক রহমানের সরকার এই 3 দেশকে কিভাবে মেনটেন করবেন, এইটা অনেকেই প্রশ্ন করে। আপনার কাছে কি মনে হয়, তিনি কি 3 দেশকে একসাথে খুশি রাখতে পারবেন? তিনি তো সফর করলেন, এখন আবার সৌদি আরব সফর করবেন, দাওয়াত পেয়েছেন। শুরুতে আপনি বলেছেন যে জুলাই দিবসকে তারা কালো দিবস পালন করেছে। মুভমেন্ট মেহেদী সম্ভবত বিকল্প কি নতুন বিকল্প ধারা, এরকম কিছু তার নাম, নতুন কি ধারা, নতুন ধারা সম্ভবত তার দলের নাম। তারা স্বল্প সংখ্যক তারা মিছিল করেছে। এই যে তারা মিছিলটা করেছে, এটা তো এমনিতে করে নাই। সেই মুভমেন্ট মেহেদীও কিন্তু সেই আওয়ামী লীগ সরকারের সমালোচক ছিল, সে মুক্তিযুদ্ধের পক্ষের, কিন্তু আওয়ামী লীগের সমালোচক ছিল। আমার সাথে কথা হয়েছে, বলেছে তারাই এখন মিছিল করতেছে যে জুলাই হচ্ছে কালো দিবস। কেন? কারণ তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই জুলাই আসলেই কালো। কারণ হচ্ছে যে অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। জুলাই, এই তথাকথিত জুলাই আসলেই কালো দিবস। আমাদের 72 সংবিধান ধ্বংস করেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, এই দেশের মুক্তিযুদ্ধকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। তারা বলেছে যে কোট আনকোট জুলাই হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এটা সেই তথাকথিত সেই কি যেন হাদিস, সে নিজে বলেছে। তো আপনি এটা সরাসরি, আপনি প্রথমে তো আদর্শগত আপনি বিরোধ করেছেন। পাশাপাশি এই দেশের এই জুলাই চেতনা, তথাকথিত জুলাই চেতনা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, আমাদের শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আমাদের রপ্তানি ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের ভাবমূর্তিকে ধ্বংস করে দিয়েছে সারা পৃথিবীতে। তো আপনাকে তো কালো দিবস এটা হবেই। এটা হলো আপনার প্রথম কথার উত্তর, যেটা মুমিন মেহেদী এবং তার দল নিয়ে এটা করেছেন। আর আপনি যেটা বললেন চায়না, আমেরিকা, ভারত, বাংলাদেশে এখন যে কূটনৈতিক অবস্থা, বর্তমান যে সরকার চলতেছে, এদের কোনো কূটনৈতিক তৎপরতাও নেই, কূটনৈতিক তৎপরতা করার মতো যোগ্যতাও তাদের নেই। আমার কাছে কোনো কাউকে মনে হয় নাই। কারণ আপনি তো একটা জিনিস কি জানেন, অর্জিত যোগ্যতা আর আরোপিত যোগ্যতা আলাদা জিনিস। দাস কখনো কূটনীতিক হয় না। আপনি যত দুর্বলই হন আর যত সবলই হন, দাস কখনো কূটনীতি হয় না, কূটনীতিক হয় না। কূটনীতিক তারাই হবে যারা স্বাধীন। এখন যারা ক্ষমতায় আছে, রুমিন ফারহানার মতে যে প্রধানমন্ত্রী হইল লন্ডনের, স্বরাষ্ট্রমন্ত্রী হইল ভারতের, কেউ বলে শিলংয়ের, তারপর পররাষ্ট্রমন্ত্রী হইল আমেরিকার, বিরোধী দল হইল পাকিস্তানি। তো এই যে কথাগুলো মানুষ বলে,
এমনি এমনি তো বলে না, এমনি এমনি কথাগুলো আসে নাই। আপনি এটা কিভাবে আপনি এটাকে প্রতিবাদ করবেন? আর কূটনীতির কথা বললেন, চায়নার সাথে তো আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। এগুলো হচ্ছে দাস প্রভুর সম্পর্ক। আমেরিকার সাথে তো কূটনৈতিক সম্পর্ক নাই, দাস প্রভুর সম্পর্ক। আর ভারতের প্রতি রয়েছে বিদ্বেষ। তো বিদ্বেষ থাকলেও তো আপনি তারপর আবার বাংলাদেশ শত্রু রাষ্ট্রের সাথেও মানুষ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে, সেইভাবে ডিল করে। বাংলাদেশ আমাকে বলেন তো কে এখন একজন কূটনীতিবিদ? একজন। আমাদের বাংলাদেশের একজন সরকারের উপদেষ্টা রয়েছে, তার নাম জাহেদ। যে জাহেদের দিল্লিতে এয়ারপোর্টে বলছে তো দেখেই মনে হয় নেশাখোর। তো এগুলো দিয়ে আপনার দেশ চালাবেন? আমাদের ডিপ্লোমেসি, আমরা তো কোনো ডিপ্লোমেসি দেখেই না আমরা। তাহলে তো দেশের এই অবস্থা হতো না। এই দেশে যদি ডিপ্লোমেটরা সঠিকভাবে কাজ করতো বা যোগ্য লোকদের সেখানে নিয়োগ দিত, তাহলে তো বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ আসতো, বাংলাদেশে স্থিতিশীল হতো, বাংলাদেশে বিদেশিরা আসতো। কই আপনার প্রভু রাষ্ট্র ছাড়া কেউ তো আর নাই, কেউ কথা বলে না। এবং প্রভু রাষ্ট্র বেশি দিন থাকবে না। কারণ কি? কারণ যখন তাদের বাণিজ্য না হবে, আর যে যাই বলুক, জনপ্রিয়তায় যদি আপনি শূন্য হয়ে যান, আপনাকে কেউ জায়গা দিবে না। এই বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে এবং বিরোধী দলে, তাদের জনপ্রিয়তা প্রতিদিন প্রতিদিন তাদের জনপ্রিয়তার পতনের যে গভীরতা, সেটা বেড়ে চলছে প্রতিদিন। তারেক রহমানের আসার সময় তার দলের মধ্যে যে আমি তার দলের কথা বলছি, জনগণের কাছে তাদের কোনো জনপ্রিয়তা নাই। কারণ এই দলটা যদি জনপ্রিয় হতো, এদের যদি ন্যূনতম মুরত থাকতো নিজেদের মাজার শক্তিতে চলার বলার, তাহলে তো সেনাবাহিনী মাঠে থাকতো না। পৃথিবীতে কোন দেশ আছে যে নির্বাচন হওয়ার পরে 4 মাস যাওয়ার পরেও, এতদিন তো সেনাবাহিনী ছিলই। ইন্টারিম গভর্নমেন্ট কোনোদিন সেনাবাহিনীতে চলে? ইন্টারিম গভর্নমেন্টের প্রতি সবার সমর্থন থাকে, তারা তো ভয় কিসের? তার মানে ওই সরকারটাও যে জনগণের সরকার ছিল না এবং ইন্টারিম গভর্নমেন্ট ছিল না, তার প্রমাণ সেনাবাহিনী। এবং এই সরকার তথাকথিত নির্বাচনের মাধ্যমে আসলেও তারা যে জনগণের সরকার নয়, এবং তাদের নিজেদের আত্মবিশ্বাসের অভাব। আমি শেখ ফরিদ যদি কোনোদিন ক্ষমতায় যায়, আমি তো আমি তো একদিন সেনাবাহিনী থাকতে দেবো না। আমার সরকার চায় থাকুক, চায় না থাকুক। কারণ কোন নির্বাচিত সরকারকে সেনাবাহিনী খুঁটিতে দাঁড় করায় রাখবে, এটা তো তাদের জন্য লজ্জার। অবশ্য কার কাছে বলা যায়, তো লজ্জাই নাই। কারণ লজ্জাই যদি থাকতো, তাহলে তো আওয়ামী লীগ আর ছাত্রলীগ নিষিদ্ধ করে নির্বাচন করতো না, শুধু এখানেই খান্ত না। তারা এও বলতেছে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এবং আওয়ামী লীগের লোকদের নির্বাচন করতে দিবে না। মানে খালি বিল্ডে গোল দিতেছে। অর্থে ভাই আগে দল ঘোষণা করে দিলে যে তোমার তারা গ্রহণ ঘোষণা করে দেখ যে বিএনপির এত পার্সেন্ট চেয়ারম্যান, জামাতের এত পার্সেন্ট চেয়ারম্যান, আমার ভাবির পোলাদের জন্য এত পার্সেন্ট, আগে একটু ঘোষণা করে দেখ। তো এগুলো তো মানুষ দেখতেছে। তার মানে কি এদের মাথার জোর নাই, এদের মুরুদ নাই, এদের গণতান্ত্রিক না যোগ্যতা আছে, না গণতান্ত্রিক আগ্রহ আছে। এগুলো মিথ্যা কথা। এরা অর্থাৎ এই 2024 সালের 5ই আগস্টের পরে এই তথাকথিত জুলাই আন্দোলনের যারা পৃষ্ঠপোষক এবং জুলাই আন্দোলনকারী, তারা প্রমাণ করে দিয়েছে যে এরা কেউ গণতান্ত্রিক নয়। এরা শুধু মুক্তিযুদ্ধ বিরোধী যে তা নয়, এটা তো প্রমাণিত। এরা মুক্তিযুদ্ধ বিরোধী। এরা শুধু মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী না, এরা সরাসরি মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করেছে। এরা সরাসরি 72 সংবিধানকে চ্যালেঞ্জ করেছে। এরা সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে চ্যালেঞ্জ করেছে। তার মানে কি? এরা মুক্তিযুদ্ধ বিরোধী। এখন আপনি অন্তত গণতান্ত্রিক এটা তো দাবি করবেন, সেটা তো আপনি পারেন নাই। কারণ বাংলাদেশে এই মুহূর্তে 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। আপনি সেই দলটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। যে দলের সমর্থক 5-6 কোটি, আপনি তাকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে আপনি চালাবেন? আর এটা তো আপনি তাহলে গণতান্ত্রিক নন। আপনি স্থানীয় নির্বাচনেও আপনি অংশগ্রহণ করতে দিবেন না আওয়ামী লীগকে। তার মানে কি? তার মানে হলো আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। এগুলো আপনাদের মুখের কথা, বাজে কথা, এটা ফাত্রামি ছিল। এই যে গণতন্ত্রের জন্য আন্দোলন, কোটার জন্য আন্দোলন, মিথ্যা কথা। তারা কোটা বিরোধী আন্দোলন করেছে। আজকে 63% কোটা। কোথায় কোটা নেই? তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করে। অর্থাৎ আপনি বললেন যে আমি চা খাবো না, এর বিরুদ্ধে আপনি আন্দোলন। আপনি এসে চা না কফি সহ খাওয়া শুরু করলেন, পাল্টিতে পাল্টিতে চা খান। কিন্তু মিথ্যা কথা। জনগণের সাথে ধোকা, নিজের সাথে ধোকা, জাতির সাথে ধোকা, পৃথিবীর সাথে ধোকা। তো এই ধোকাবাজ কতদিন ক্ষমতায় থাকবে? ধোকাবাজ দিয়ে করে আপনি শোনেন, ছলে বলে কৌশলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন, বলেও থাকতে পারবেন, কৌশল থাকতে পারবেন। শুধু ছলে কি থাকতে পারবেন? এরা তো ছল। শুধু ছল করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে এটা নাই। বরং এই 4 মাসে বিএনপি, আমি বলছি না সারা বাংলাদেশে, আমি আপনাকে লিখিত দিতে পারি, আপনি নিজেও বা এখানে যারা দর্শক আছেন, 4টি জেলা, আপনি বাংলাদেশের 64 জেলার যে কোনো 4টি জেলা আপনি গবেষণা করেন, মাত্র 7 দিন আপনি খোঁজ নেন, খবর নেন যে বিএনপি 2024-এর এই 12ই ফেব্রুয়ারির পরে ক্ষমতায় আসার পরে তাদের জনপ্রিয়তা কতটুকু নেমেছে আপনি দেখেন তো। আগামী আর 4 মাসে এই সরকার তো কোনো জনপ্রিয়তাই থাকবে না। শেখ হাসিনা যদি ঘোষণাও না দিত, 27 সালে এই সরকার পড়ে যেত। শেখ হাসিনা তিনি ঘোষণা করেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে আসতেছেন। এই ঘোষণা না দিলেও 27 সালে এই সরকার পড়ে যেত। আমি নিজেই সবার আগে বলেছিলাম যে না, এই সরকার 29 সাল পর্যন্ত থাকবে।
পরে দেখলাম না 28 পর্যন্ত টিকবে না, এখন দেখি 27ও টিকবে না। কারণ এটা কেন বলছে? কারণ তাদের যে জনপ্রিয়তা, তাদের যে আকাঙ্ক্ষা, আপনি বলেন তো তারা কি জনগণের সামনে তারা কি এনেছে? তারা কি বলতে সাহস পেয়েছে আমরা দেশের জন্য এটা করতেছি? এই কথা বলার তাদের সাহস তাদের নাই, মিথ্যা আশ্বাসও দিতে পারে নাই। মানুষ তো স্বপ্ন নিয়ে বাঁচে, তার তো স্বপ্ন দেখাতে পারে না। কি বলেছে বলেন? 4 মাসে 4 ইঞ্চি রাস্তা বেড়েছে, এই 4 মাসে 4 ইঞ্চি 4 জনের চাকরি হয়েছে নতুন। হ্যাঁ হয়েছে, কিছু সরকারি চাকরি তারা জোর করে নিজেদের লোক ঢুকিয়েছে, ওটা আলাদা বিষয়। আপনি দেখেন এই 4 মাসে তারা 4 টাকা বিদেশি বিনিয়োগ আনতে পেরেছে ভাই। 4 মাসে 4টা তো দূরে কথা, একটা ফ্যাক্টরি বন্ধ ঠেকাইতে পারছে, নতুন ফ্যাক্টরি করবে তো দূরে কথা, তারা বন্ধই ঠেকাইতে পারতেছে না। তো এই সরকারের কি অবস্থা হবে? জনগণ কেন তাদের প্রতি আস্থা রাখবে? আপনি আমাকে বলেন, এটা কি হয় এইভাবে দেশ চলে? আপনি গণতান্ত্রিক হবেন না, অর্থনৈতিক উন্নয়ন দেবেন না, একটা কিছু তো করতে হবে আপনাকে, আপনি কোনোটাই করবেন না। এটা তো হয় না। জনগণ তাদের যে জনগণ তারাই তো মানবে না। আমি বলেছি যেদিন জননেত্রী শেখ হাসিনা আসবেন, যে জনস্রোত থাকবে তার 25% থাকবে তো বিএনপি জামাতের লোক। তারা খুশি শেখ হাসিনা আসতেছে এই খবরে। আওয়ামী লীগের চাইতে আই এম সরি এই কথাটা বলাতে, আওয়ামী লীগের নেতারা একটু ভয় আছে, আক্রমণ হবে, হেন হবে, তেন হবে, মুখোমুখি হইতে আন্দোলন করতে হবে, কিছু কিছু ভয়। সবাই না, কিন্তু উদ্গ্রীব, জান দেওয়ার জন্য রেডি। কিন্তু যারা জামাত বিএনপি করে তাদের 25% রেডি কখন শেখ হাসিনা আসে। কারণ চাউল আলার দোকানে চাউল বেচা নাই, মাছ আলার দোকানে মাছের বাজারে মাছ বেচা কমে গেছে, আপনার মাংসের দোকানগুলো কসাইদের জিজ্ঞেস করেন বেচা কমে গেছে, ফ্যাক্টরির মালিককে কর্মচারীদের জিজ্ঞেস করেন তারা ভয়ে আছে, ফ্যাক্টরির মালিককে জিজ্ঞেস করেন সে আরো ভয়ে আছে। কে ভালো আছে? মোল্লাদের দাওয়াত কমে গেছে, মোল্লাদের ব্যবসা ওয়াজের ব্যবসা কমে গেছে। সিনেমা তো আগে থেকেই না, বোম্মার এটা ক্লিয়ার করে দিচ্ছেন না, সিনেমা তো গায়েব, নাটক গায়েব, শিল্পকলা গায়েব। আচ্ছা বাদ দেন, মৌলবীরাই করে খাক, মৌলবীদের ব্যবসা তো এখন ভাটা। এখন মৌলবীদের ব্যবসাতেও ভাটা, কারণ পয়সা নাই, পয়সা না থাকলে আপনি কি করে খাবেন? তো এই কারণে তাদের যে জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছে। সুতরাং শেখ হাসিনা তো আসবেই এবং তাকে ঠেকায় রাখতে পারবে না কেউ, না কারো পক্ষে সম্ভব না। আসলে ফরিদ ভাই, আমাদের আমাদের এই দেশের মানুষের দুর্ভাগ্য, একটা স্থিতিশীল সরকার সেই 90-এর দশকের পর থেকে, তো 80 দশকের পর থেকে আর সেই সুযোগে উঠছে না। আমি এই দুজন দর্শকের দুইটা কমেন্ট নিতে চাই ফরিদ ভাই। একজন কমেন্ট করেছেন যে আওয়ামী লীগের একটা শিক্ষা হওয়া দরকার ছিল একদম, আর আরেকজন কমেন্ট করেছেন শেখ হাসিনা যদি না আসেন ডিসেম্বর, তাহলে তার দলের লোকজনের মনোবল ভেঙে পড়বে। আপনার কি মনে হয়? আমি তাদের দুই কথার সাথে অবশ্যই দর্শকরা, আমি দর্শকদের খুব সম্মান করি, তাদের মতের সাথে দ্বিমত হইতে পারে, আমার তার সমস্যা নাই, মত প্রকাশের স্বাধীনতা আছে। যে দুইজন দর্শক কমেন্ট করেছে আমি মনে করি দুইজন দর্শক সঠিক বলেছেন, সত্যি বলেছেন যে আওয়ামী লীগের একটা শিক্ষা হওয়া দরকার ছিল। আবার যেটা দ্বিতীয় প্রশ্ন করলেন এটাও সত্য, ওইটা আরেকবার বলেন দ্বিতীয় প্রশ্নটা, এটাও সত্য। যে শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে না আসেন, তাহলে তার দল মনোবল ভেঙে পড়বে। হ্যাঁ, এটা মনোবল ভেঙে যাবে, কোনো সন্দেহ নেই। তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরাটা দেরি হবে অনেক এবং খুব কঠিন হবে। আওয়ামী লীগ আসবে, এখন হয়তো ডিসেম্বর হয়তো 1 হাড়ি 2 হাড়ি দিলে মাটিটা ভিজে যাবে, কিন্তু ডিসেম্বরে যদি জননেত্রী শেখ হাসিনা না ফিরেন তাহলে সেটা 10 হাড়ি দিয়ে ভেজাইতে হবে, কষ্ট হবে, কিন্তু আসবেই, আসবেনই তিনি। আর আমার ধারণায় অবশ্যই দর্শক দুজনে খুবই চমৎকার মন্তব্য এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন, যারা পলিসি মেকার, এই দুইটা মন্তব্য আপনারা ভাববেন। এই দুইটা মন্তব্য, অল ক্রিটিক্স আর নট এনিমি, সকল সমালোচক শত্রু না। যে দর্শক, আমি জানি না তারা কোন সেন্স থেকে বলেছেন, কিন্তু তারা কিন্তু সত্য বলেছেন, এটা অপ্রিয় হলেও সত্য। আবার একটা কথা বলি, আমি একটু যোগ করি তৃতীয়, সেটা জনগণের একটু শিক্ষা পাওয়া দরকার ছিল, যে কে আসলে কেমন লাগে, ঠিক আছে, যে কোন স্বামীর ভাত খাইতে কেমন লাগে, একটু জনগণেরও বোঝা উচিত ছিল। জনগণ এখন বুঝতে পেরেছে, শুধু আওয়ামী লীগ বুঝবে না, জনগণও বুঝতে পেরেছে তারা কি করেছিল। তারা চেয়েছিল যে এদের সরাই দিলে আরো ভালো থাকবে, কিন্তু দেখেছে না, আরো ভালো না, উল্টা হয়েছে, যে তারা শুধু খারাপ না, শুধু খারাপও যদি থাকতো একখান কথা ছিল, চরম পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তার জন্য আপনি ঠিকই বলেছেন যে আওয়ামী লীগের শিক্ষা উচিত ছিল, আমি বলি জনগণেরও শিক্ষা উচিত ছিল। আর যেটা বলেছেন ডিসেম্বরে যদি জননেত্রী শেখ হাসিনা না ফিরেন, এটা আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে যাবে, এটা সাথে মনোবল ভেঙে যাবে, কোনো সন্দেহ নাই। আমি আপনার সাথে একমত এবং আপনার মতের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বাংলাদেশ আওয়ামী লীগের যারা পলিসি মেকার তাদের এই দুই মতকে খুব গভীরভাবে নেওয়া উচিত। জি, একটা আচ্ছা, মাঝে একটা ইন্টারেস্টিং কমেন্ট দেখতে পাচ্ছি, জঙ্গি ইন্ডিয়া শেখ হাসিনা ফিরবে। আপনার জি, আমি ভিন্ন একটা ব্যতিক্রম একটা জায়গার প্রসঙ্গ করি। আমাদের রাষ্ট্রপতি
মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী। ওনাকে তো ইউনূস আমলে যত হেনস্থা অপদস্থ করা হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে তীব্র প্রতিবাদ করলাম। আহ তারেক রহমান সরকার আসার পরে তাকে মূল্যায়ন করা হচ্ছে। এখানে মানে কারিশমাটা কি, এটা একটু বিএনপি রাষ্ট্রপতি চেঞ্জও করে নেই এবং ওনাকেই রেখে দিয়ে উনি এখন জিয়াউর রহমান সাহেবের প্রশংসা করছেন, জুলাই আন্দোলনের পক্ষে কথা বলছেন। এই কারিশমাটা কোন জায়গায়, মানে এটা কি বুঝতে পারছেন? প্রেসিডেন্ট পদটা হচ্ছে বাংলাদেশে একটা অর্নামেন্টাল, অনেকটা এটা আপনি গহনার সাথে তুলনা করতে পারেন, তার ক্ষমতা বেশি থাকে না। তো প্রেসিডেন্ট সাহেব হচ্ছে বাংলাদেশের জলের মতো, তিনি যে পাত্রে থাকেন সেই রং ধারণ করেন। তিনি এখন জুলাইয়ের প্রশংসা করেন, তিনি এখন জিয়াউর রহমানের প্রশংসা, জেনারেল জিয়ার প্রশংসা করেন, তারেক রহমানের প্রশংসা করেন। কয়েকদিন পরে হয়তো শুনবো যে তারেক রহমানের যে বিড়াল যে বউ আছে তারও প্রশংসা করবে। অবশ্য বাংলাদেশে তো এরকমই হয়ে থাকে। আর তিনি কি করবেন, আর তিনি যে আদৌ তিনি মুক্ত মানুষ কিনা, আই হ্যাভ এ ডাউট। বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট আদৌ তিনি মুক্ত মানব বা একজন মুক্ত মানুষ বা মুক্ত সত্তা, নাকি তিনি গৃহবন্দী তা আমি জানি না। কারণ তিনি কি করে, যিনি যার ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ, যিনি নিজে মুক্তিযোদ্ধা, তিনি কিভাবে এগুলো কথা বলেন আমি জানি না। তিনি কিভাবে জুলাই সন্ত্রাসকে অনুমোদন দেন আমি জানি না। আমার ধারণা তিনি গৃহবন্দী। তাই আমি কোনো বন্দী মানুষ নিয়ে কোনো আলোচনা করতে আমি রাজি না। কারণ এই মানুষটা যদি মুক্ত হয় তাহলে আমি তাদের নিয়ে কথা বলতে পারি। সেটা শক্তিমান হোক দুর্বল হোক, আমি মনে করি তিনি একজন গৃহবন্দী মানুষ। তাই বন্দী মানুষ নিয়ে আলোচনা করা মনে হয় আমাদের খুব একটা ভালো হচ্ছে না। এটা আমার দিক থেকে আমি বিবেচনা করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে। ভালো থাকবেন। আমি এবার একটু 1 মিনিট সময় নিতেছি। আপনি একজন দর্শক কমেন্টস করেছে আপনার এখানে যে সাংঘাতিক ইলিয়াস বলেছে শেখ হাসিনা আসবেই। জি, শেখ হাসিনা আসবেই। এটা আমি যদি বলতাম তাহলে বলতেন শেখ হাসিনার দোসর। এটা আমি যদি বলতাম শেখ হাসিনা অবশ্যই আসবে তাহলে আপনারা বলেন আমি ভারতের দোসর। এমনকি আমাদের যে আতিক রহমান পূর্ণিয়া সাহেব আছে, উনিও যদি বলেন তার শেখ হাসিনা আসবে তাহলে আপনিও বলবেন যে তিনি জুলাই সন্ত্রাসের বিরুদ্ধে, জুলাই আন্দোলনের বিপরীতে চলে গেছেন, এটা বলবেন। কিন্তু এটাই সত্য। আমি জানি না সাংঘাতিক ইলিয়াস যে নিজে বলেছে সে নিজে বলেছে তার রক্ত হলো পি পজিটিভ, মানে পাকিস্তানপন্থী। সেই জন্য আমি তাকে, অনেকে আমাকে বলে তাহলে পিনাকি নিয়ে এত ইলিয়াসকে না কেন করেন না, সে তো স্বাধীনতা, সে তো ঘোষণা দিয়েছে সে পাকিস্তানপন্থী। যে লোকটা ঘোষণা দিয়েছে আপনার শত্রু, তার নিয়ে আর কি আপনি সমালোচনা করবেন? তার সাথে তো আপনার মুখোমুখি হইতে হবে, তার তো সমালোচনা করা কিছুই নেই। তা না হ্যাঁ পূর্ণিয়া ভাই বা আমরা বললাম একটা করলাম একটা, তাহলে সমালোচনা করা যায়। কিন্তু সে তো ঘোষণা দিয়েছে সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তবে দেখেন, শুধু আমরাই বলি না, এই যে সবচেয়ে বঙ্গবন্ধু পরিবারের সমালোচক, শেখ হাসিনার সমালোচক, আওয়ামী লীগের সমালোচক, ছাত্রলীগের সমালোচক, ভারতের সমালোচক, হিন্দুর সমালোচক, হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, মুক্তিযুদ্ধ বিদ্বেষী ইলিয়াসও কিন্তু বলতেছে শেখ হাসিনা ফিরবেন। আসলেই তিনি ফিরবেন। কারণ ওই যে আমাদের এডিটর সাহেব যে শিরোনাম দিয়েছেন যে চেষ্টা কেন করতেছে, কারণ জানে তিনি শেখ হাসিনা যখন বাংলার দেশের ঢাকার মাটিতে পা রাখবেন, এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছে, এমনকি যারা এর আগে ইন্টারিম গভর্নমেন্টে ছিল, তাদের পায়ের তলার মাটি থাকবে না। ধন্যবাদ সকলকে। গণঅভ্যুত্থানের মানুষের যে আস্থা, মানুষের যে গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা ছিল, হ্যাঁ, মানুষ শিক্ষার্থীদের ডাকে আসতে হয়, সেই শ্রদ্ধাটা ছিল। সেই শ্রদ্ধাটা কি ওই জায়গায় আছে? উত্তর কিন্তু না। সেই শ্রদ্ধাটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কাজে এটা কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। মানে এটা খুব ক্ষতিকর একটা ইতিহাস রচনার জন্য ক্ষতি। শুধু জুলাইয়ের ওই জুলাইয়ের হত্যা ট্রমাটিক হওয়ার কথা ছিল, যে আমি জুলাইয়ের হত্যাকারীদের যে হত্যা হয়েছে তাতে একটা ট্রমা আমার মধ্যে থাকার কথা, এবং সেই ট্রমা আছে। কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ের ট্রমা, ওই ট্রমাকে যে ছাপিয়ে যাচ্ছে, এটা তারা বুঝতে ব্যর্থ হচ্ছে। ৭১-এর সময়কালীন মামলার দিলেন সেই মানুষ আজকে আমাদের সংসদে, ঠিক আছে। তবে 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 এখানে একটা তবে আছে। আমি যে দেখলাম না, দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি তো আবুল কালাম আজাদ সাহেব সম্ভবত, তাই না? কিনা মৃত্যুদণ্ডের জন্য দণ্ডপ্রাপ্ত হয়ে এখনই যাচ্ছেন। এবং আমি চাই যে উনারটাকে কি করে টুইস্টটা, কারণ যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবিক অপরাধে হওয়ার পরে এখন তাকে যদি আপনি মওকুফ করেন, তাহলে কিন্তু আরো অনেক মানুষ আছে যাদের কথাতে আপনি হয়তো বা একটু ঐক্যমত হয়ে যান। তো ইন্টারেস্টিং। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রেজানা করিম স্নিগ্ধা। রেজানা করিম স্নিগ্ধা,
আপনার কাছে প্রথমেই একটু জানতে চাই যে বারবার গণ অভ্যুত্থানের হুমকি দেওয়া হচ্ছে, জামাত এনসিপি পক্ষ থেকে বিএনপির উদ্দেশ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা আরো একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করা হবে। কখনো কখনো বলা হচ্ছে এই সরকারকে ফেলে দিতে সময় লাগবে না, এটি মাত্র কয়েকদিনের বিষয়। এই যে দাবিগুলো তারা করছে, এর কোনো ভিত্তি আছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই দাবিগুলো কে করছে, এটা খুব গুরুত্বপূর্ণ। দাবিগুলো করছে মোটা দাগে এবং আমাদের সামনে যেটা হচ্ছে যে এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলাম, এই দাবিগুলো মূলত তাদের কাছ থেকে। এবং আমি যদি আরো পার্টিকুলারলি দেখি, আমার কাছে মনে হচ্ছে এনসিপি অনেক বেশি ফ্রন্ট ফুটে, মানে দাবি, এই ধরনের দাবি করার ক্ষেত্রে। এখানে যেটা বিষয় গুরুত্বপূর্ণ, খুব এই জায়গাটা থেকে দেখেন, আমাদের দেশের রাজনীতিতে প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু অবদান আছে, মানে বড় দলগুলোর কথা বলছি, ঠিক আছে? যেমন মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতিতে, মানে যেহেতু বাংলাদেশ ৭১-এ বাংলাদেশ হয়েছে, হ্যাঁ, যেটার একটা বেনিফিট অফ ডাউট আওয়ামী লীগ পায়, যদিও আমি মনে করি না যে এটা শুধু আওয়ামী লীগের নিজস্ব কিছু, কারণ দেশ তো আমাদের সবার, মুক্তিযুদ্ধ সবার। কিন্তু আর যে দলগুলো আপনি দেখছেন, তার রাজনৈতিক সাফল্য কি? জামাতে ইসলামের তো এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সাফল্য কিন্তু নাই। জামাতে ইসলাম যেটা করে, জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক সাফল্যটাকে করেছে তার নিজের নেয়ার যে তাগিদটা আপনি দেখেন। কারণ এই যে এত বছর বয়স বাংলাদেশের, সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোনো প্রকার, কোনো ধরনের জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ, সে ধরনের কোনো কিছু নাই। কারণ আপনি দেখবেন জুলাই অভ্যুত্থানে তারা কি বলে, আমরা পিছন থেকে বা আমরা পরিচয় গোপন করে আমরা সামনে এসেছি ইত্যাদি। কিন্তু এনসিপির ব্যাপারটা তো তা না। এটা তো সত্য যে তাদের যে শিক্ষার্থীরা ছিলেন তারা তো সামনেই ছিলেন, এটা ভিন্ন প্রসঙ্গ, তারা তখন কি বলেছেন আর এখন কি বলেন, কিন্তু তারা সামনেই ছিলেন। তো তার কাছে আপনার এই জুলাই ছাড়া কিছু নাই, যে কারণে সে যেটা করে, সে জুলাইকে অস্ত্র হিসেবে বা ঢাল হিসেবে ব্যবহার করে, এবং এমন মাত্রায় ব্যবহার করে যে ব্যবহারে সে ভুলে যাচ্ছে যে এই জুলাই সে এককভাবে করে নাই, এখানে যে আরো অনেকগুলো পক্ষ, এবং দেখবেন এটা কিন্তু সে রাজনৈতিক ভাবে সে অনুভব করেছে বলে আমি মনে করি না, এটা মনেও করেছে। কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে বর্তমান রাজনৈতিক দল, বর্তমান যে সরকার আছে, সে কিন্তু অনুভব করেছে, অনুভব করার প্রেক্ষিতে সে এখানে এক ধরনের কি বলবো, একটা সুবিধাজনক অবস্থানেই কিন্তু সে আছে। কারণ আপনি দেখবেন বিএনপির মধ্যে আপনার একই সাথে ওই যে কি জানি বলে, মানে মুক্তিযোদ্ধাও আছে, আবার একই সাথে চেতনা ধারণকারীরাও আছে। তার কিন্তু একটা বেনিফিট অফ ডাউট আছে, খেয়াল করে দেখেন। আবার তার ওই যে আওয়ামী লীগ এবং বাংলাদেশ বিএনপির ভালোবাসা এবং প্রণয়, বাংলাদেশ জামাত ইসলাম খুব ভালোবাসে এই দুই দল, হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, তাদের ভালোবাসায় হৃষ্টপুষ্ট জামাত ইসলাম, সেখান থেকেও দুই চারটা যে তাদের দলে, দুই চারটা না, আমার তো মনে হয় হাফ অফ দেম, সেটা আওয়ামী লীগের মধ্যেও ছিল, বুঝতে পেরেছেন, এখন বিএনপির মধ্যেও আছে। কারণ এই দলটার প্রক্রিয়াটাই হচ্ছে এরকম, সে সবসময় ক্ষমতার সাথে থাকে, ক্ষমতার নিচে ওই যে ছত্রাকের মতো, বুঝতে পেরেছেন, তার একটা ব্যাকটেরিয়া লাগে, একটা একটা এই আগাছা লাগে, এবং সেটার মতো করে সে বড় হয়। তো সেই জায়গাটা থেকে এই গ্রুপটাতে সেরকম লোক আছে। তো এই জন্য আমি মনে করি যে সে একটা বেনিফিটে আছে। কিন্তু এই যে নাহিদ ইসলাম যেই বা এনসিপি, তারা যে বারবার এই কথা বলছে আরেকটি গণঅভ্যুত্থান হবে, হতো হয়তো বা গণঅভ্যুত্থান হবে, আরেকটি গণঅভ্যুত্থান হবে না আমি সেটা মনে করি না, কিন্তু কবে হবে সেটা আমি জানি না। কিন্তু গণঅভ্যুত্থানের প্রতি মানুষের যে আস্থা, মানুষের যে গণঅভ্যুত্থানের প্রতি যে ইটা ছিল, মানে শ্রদ্ধা ছিল, হ্যাঁ, মানুষ শিক্ষার্থীদের ডাকে আসতে হয়, সেই শ্রদ্ধাটা ছিল, সেই শ্রদ্ধাটা কি ওই জায়গায় আছে? উত্তর কিন্তু না, সেই শ্রদ্ধাটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কাজে এটা কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে, মানে এটা খুব ক্ষতিকর একটা ইতিহাস রচনার জন্য ক্ষতি, এবং এই ক্ষতির ক্রিয়োদাংশ, সিংহভাগ দায়িত্ব তাদেরকেই নিতে হবে যারা এই গণ অভ্যুত্থানকে মনে করে যেটা তাদের, এবং সেটি মনে করে যখন একটি ফার রাইটিস্ট গ্রুপ, একটি উগ্রপন্থী গ্রুপ, একটি অযৌক্তিক গ্রুপ, একটি কি বলবো, একটি মানে ভীষণ রকমের সন্ত্রাসী, মব সন্ত্রাসী, সহজ করে এই ধরনের গ্রুপগুলা যখন এই অভ্যুত্থানের
ভাগিদার শুধু না, নিয়ন্ত্রণকর্তা বনে গেছে, তখন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানুষ আসলে কিন্তু আতঙ্কিত এবং ভীত। ভবিষ্যতে তারা কবে কখন এই ট্রমা থেকে উঠতে পারবে আমি কিন্তু সেটা জানি না। এটা কিন্তু ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। শুধু জুলাইয়ের ওই হত্যা, জুলাইয়ের হত্যা ট্রমাটিক হওয়ার কথা ছিল, যে আমি জুলাইয়ের হত্যাকারীদের যে হত্যা হয়েছে তাতে একটা ট্রমা আমার মধ্যে থাকার কথা, এবং সেই ট্রমা আছে। কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ের ট্রমা, ওই ট্রমাকে যে ছাপিয়ে যাচ্ছে, এটা তারা বুঝতে ব্যর্থ হচ্ছে। ওটা কিন্তু ভীষণ রকমের। আপনি বলতে চাচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষ, আমাদের মতো মানুষরা যে প্রতারণার শিকার হয়েছে, সেটিতে টোটালি একটা বৃহৎ অংশ ট্রমাটাইজড হয়ে আছে। বিষয়টা কিরকম? জি, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম। মনে করেন যে মানুষটা মানে যারা ওইখানে রাজপথে মানে অর্থাৎ জীবন বাজি নিয়ে যারা ওখানে থেকেছে, তারা কিন্তু ভীষণ রকম ভাবে ট্রমাটাইজ। কেন ট্রমাটাইজ পান্না ভাই, আমার বলতে কোনো দ্বিধা নাই। মানে তাদেরকে মানে এই যে যা কিছু হয়েছে দেশের পরে, মানে আমি তো এটা ভেবে যাইনি, বা XYZ, তারা তো এটা দেখার জন্য, এইটা দেখার জন্য এখানে যান নাই। এইটা তারা ভিভিডলি বুঝেন। আবার উল্টা দিকে এই যে আরেকটি দল আওয়ামী লীগ, আমি জানি না তাদের কি হয়েছে, তাদের এই যে কথা, বিধ্বংসীমূলক কথা, হ্যাঁ, হুমকি ধামকিমূলক কথা, ঠিক আছে, খেয়াল করবেন, এটা আরো ভয়ঙ্কর। মানে অর্থাৎ আমি যখন বুঝতে পারছি যে এরকম তো হওয়ার কথা ছিল না, আমি যে আমার এই বেদনাটা নিয়ে যে আরেকজনের সাথে শেয়ার করব, অথবা আমি যে ভাববো, সেটা কোনো সুযোগ নেই। কারণ এই তরফ থেকে সে বলতেছে তোকে আমি দেখে নিব আসার পরে, তুই লাল বদর ছিস, তোর হিসাব রাখা। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তাহলে এই যে মানুষ যারা বুঝতেও পারতেছে, আমি যেটা বলতেছি, ইভেন দো আই আন্ডারস্ট্যান্ড দেয়ার ওয়ার নো ওয়ান। এবং দুঃখজনক যে আমি এটা আসলে বুঝি না পান্না ভাই, এটা আমাকে বলতেই হবে। এনসিপি জামাতের রাজনীতি আমি বুঝি যে তারা মানে এনসিপি তো নতুন দেখে আমি তাকে কিছুই বলি না, সে শিখতেছে। জামাতের রাজনীতি তো আমি বুঝি যে সে একটা হুমকির মধ্যে থাকবে বা আপনাকে দেখে নিব বা এই ধরনের কিছু। আওয়ামী লীগের রাজনীতিও তো এরকম হয়ে গেলে পরে কিভাবে হবে? আওয়ামী লীগ যদি জামাতের ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যদি জামাতের ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যদি বলে যে আমরা লিস্টিং করতেছি, আমরা যদি দেখে নিব, এটা কি মানে আওয়ামী লীগ কি এত কাঁচা রাজনীতি করে? এই রাষ্ট্রের জনগণকে, রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের মালিক, জনগণই কিন্তু অভ্যুত্থান করিয়েছে, এবং জনগণ আওয়ামী লীগের ভাষায় সেটা মিসগাইডেড হোক, ষড়যন্ত্র হোক, করেছে কিন্তু জনগণ। সেই জনগণকে আপনি সকাল বিকাল হুমকি দিবেন, এই তোমাকে দেখে রাখবো, এই তুমি লাল বদর, এই তুমি সুবিধাবাদী, একটা করে করবো, তাহলে ওই জনগণ কি কখনো ওই রকম একটি দল কি করে? তাহলে আওয়ামী লীগ কি নিজেদেরকে ওরকম জামাত ইসলামের মতো একটা তৃতীয় শ্রেণীর রাজনীতির দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে যাচ্ছে? এই যে গঠনমূলক কাজ তারা করতে পারছে না, এই বোধটার মধ্যেই কিন্তু তারা নাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি এর আগে কারো মুখ থেকে শুনিনি, খুব ভালোভাবে বিশ্লেষণটা করেছেন। এই ধরনের যে লাল বদর উল্লেখ করে যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমি ধরে নিয়েছি যারা একটু বিভিন্ন শ্রেণী পেশার জায়গা থেকে নেতৃত্ব স্থানীয় জায়গা ছিল, অথবা পেশাগত জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে আপনার যে ভূমিকা, বা একজন সাংবাদিক হিসেবে আমার মতো যারা আছেন তাদের যে ভূমিকা, তারা যে প্রথমে না বুঝেই এই কোটা আন্দোলনের সমর্থন দিয়েছিল, তারা বুঝতে পারেনি অনেকে যে বিহাইন্ড দ্য স্ক্রিনে কি আছে, তাদেরকে লাল বদর বলা হচ্ছে। কিন্তু আসলে যে সাধারণ মানুষ, লাখো কোটি মানুষ অংশ নিয়েছিল, তাদেরকেও যে পক্ষান্তরে লাল বদর বলা হচ্ছে, এবং তারাও বিষয়টা কিভাবে বিবেচনা করছে, এটা আওয়ামী লীগ ভেবে দেখছে না। আওয়ামী লীগের সম্ভবত এর মধ্যে আরো একবার পরাজয় হতে পারে, আমি সেটা মনে করি। আপনার সাথে আমি একমত, সম্পূর্ণ একমত। প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে গণ অভ্যুত্থানের বারবার একটা ভয় দেখানো হয়, এরা কি নিজেরা মনে করছে যে এখন তাদের জনসভাগুলোতে কজন মানুষ অংশগ্রহণ করে? আবু সাইদের যে অনুষ্ঠান ছিল গত 16 তারিখে, সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান তিনি সরাসরি স্টেজে বললেন যে আবু সাইদের অনুষ্ঠানে এরকম ফাঁকা কেন, স্টেজের সামনে অডিয়েন্স পর্বটা এরকম ফাঁকা কেন? এরা কি এগুলো বুঝতে পারছে নাকি শুধু ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে, এই অস্ত্র হিসেবে যদি ব্যবহার করছে? আপনি বলছিলেন রিয়া গোপের বাবা মাকে কি আপনি কোথাও দেখেছেন? না, আমি এখন পর্যন্ত দেখিনি।
আচ্ছা, আমি কিন্তু দেখিনি, হ্যাঁ, রিয়া গোপের বাবা মাকে দেখিনি। তাহলে এই যে উনি তো ভিকটিম, একটা পার্মানেন্ট ভিকটিম না রিয়া গোপের মানে পরিবার। এখন এই পরিবারগুলো আপনার প্রতিনিয়ত এই পরিবারগুলো কি এটা বুঝবে? এই পরিবারগুলোর অবস্থা একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে যেটা বারবার বলছি, সে কি দেখে? সে দেখে হচ্ছে যে যারা পাওয়ারে আছে তাদের কারণে আমরা হারিয়েছি, আর যারা চলে গেছে তারা বলছে যদি তারা আসে, ইভেন তো আমি হারিয়েছি, আমার আরো হারানোর বাকি আছে। বিষয়টা বোঝার চেষ্টা করেন যে কতখানি ভয়ঙ্কর একটা সিচুয়েশনে তখন না তো সেই মানুষটা ওই যারা আছে তাদের মহাত্ম বর্ণনা করতে যায়, না তো সেই মানুষটা যারা গেছে তাদের কোনো কথা শুনতে যায়। এই যে ক্রাইসিস, এটা কিন্তু একটা বিগ ক্রাইসিস। সংকট। অবশ্যই অবশ্যই। আমি আরো একটা বিষয় আপনার কথার মধ্যে যেটা বলেছেন বিএনপি প্রসঙ্গে, বিএনপি কি আসলে একটা দোদুল্যমানতার মধ্যে আছে, শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থায়, নাকি তারা আসলে মনে করছে যে ৭১-এর চেয়ে জুলাইটাই আসলে অনেক বড় কিছু, মানুষের সামনে এটি এভাবেই শো অফ করতে হবে, এভাবেই তুলে ধরতে হবে? এই জন্য আপনি দেখুন যে আমি অন্তত দেখেছি, বলতে সমস্যা নেই, যতটুকু না ইউনূস সরকার তো সব শেষ করে দিয়েছে, রিসেট বাটনে প্রেস করে ৭১-এর আমাদের সবকিছু ম্লান করে দেওয়ার চেষ্টা করেছিল এবং খানিকটা কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছে। কেন এই মুহূর্তে এসেও প্রায় ৫-৬ মাস হতে চলে বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে স্মৃতি নিদর্শনগুলো ছিল, যেগুলো ধ্বংস করা হয়েছে, তার কোনো কিছুই এখনো পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোনো ধরনের কোনো নতুন কোনো কথা বলা হয়নি, শুধুমাত্র তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে বোধহয় গতকাল একটি স্টেটমেন্ট এসেছে। এছাড়া সবকিছুতে জুলাই 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 নিয়ে আমাদের আপত্তি ছিল না, কিন্তু যখনই জুলাইকে ৭১-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা বা তাকে মেলাইন করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা, তখনই তো অবশ্যই সেখানে নিরপেক্ষতার কোনো জায়গা থাকে না। আমি সাংবাদিক হিসেবে আর নিরপেক্ষ থাকতে পারি না, নিশ্চয়ই আপনি শিক্ষক হিসেবে নিরপেক্ষ থাকতে পারেন না ৭১-এর পক্ষে অবস্থান করার কারণে। বিএনপি কেন এই দোদুল্যমানতা ভুগছে আপনার কি মনে হয়? আমার কাছে কিন্তু বান্না ভাই এই ক্ষেত্রে আমার মনে হয় না বিএনপির কোনো দোদুল্যমানতা আছে। আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে যেটা মনে হয়, আপনি বলতে পারেন বিএনপি কেন ইনিশিয়েট গ্রহণ করছে না। হ্যাঁ, মানে প্রশ্নটা আমি একটু করে নিষেধ গ্রহণ করার কথা, সে ইনিশিয়েট গ্রহণ করছে। আপনি খেয়াল করে দেখেন যে এনসিপি কি বলছে যে সে জুলাই সনদ করতে চাচ্ছে না। আবার আপনি যে বলছি যে মুক্তিযোদ্ধা, যেমন অবশ্যই আপনি দেখেন না বিএসএস হামিদুর রহমানের ভাস্কর্যটা কেন ভাঙা হচ্ছে বলছে, আমি জানি না। আমি বলতে চাই যে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় তিনি যে বক্তব্য দিয়েছেন, আমার যতদূর মনে পড়ে উনি মাদ্রাসা কেন্দ্রিক বক্তব্য দিচ্ছেন, তিনি এই বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না। এটি ভীষণ রকমের জবাবদিহিতা ডিমান্ড করে, একদম স্পষ্টত। কারণ উনার মন্ত্রণালয়ে উনি কি কাজ করছেন সেটা তো আমরা জানতে চাইতে পারি না, মানে আমাদের জানার যাওয়ার জায়গা আছে, কিন্তু সেই বিষয়ে আমি দেখতে পাই তাকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আনা হয় না। তাহলে এই যে আনা হয় না, এই আনা হয় নাটা কিরকম অসুখ জানেন? এই আনা হয় না, এই যে আপনি যেটাকে বলেন দোদুল্যমানতা, এটা হচ্ছে যে কওমি জননী হবার অসুখ, ভাইরাস। বুঝতে পেরেছি? মানে আমি নেগোশিয়েটের মধ্যে থাকবো, বুঝাতে পারলাম? কিন্তু ওই শিক্ষাটা নেননি। যদি বিএনপি সে শিক্ষাটা না নেয়, সেটা তো অচিরেই বিএনপি সেটা ভোগ করবে, এটা খুব সহজ কথা। কিন্তু এই মুহূর্তে বিএনপি বেনিফিট অফ ডাউটে আছে, এটাও আমি বলতে চাই। বেনিফিট অফ ডাউটে থাকার কারণেই একে তো দেখেন, এই যে আমার হাতের নখের এই যে কালো দাগটা এখনো আছে, মানে ভোটের দাগটা, বুঝাতে পেরেছি? এই জায়গাটা এটা আমি বলেছি এটা যতদিন না যাবে ততদিন পর্যন্ত এই সরকারের নামে কিছু বলবো না। এটা যাওয়ার পরে সমালোচনা করা শুরু করব, মানে একটা সময় দিব। কিন্তু ঘটনাটা যে আপনি এই মুহূর্তে বিএনপির বেনিফিট অফ ডাউটটা কি? বেনিফিট অফ ডাউট হচ্ছে ওই যে আমি আপনাকে বললাম, একটা হচ্ছে অলরেডি এই মব সন্ত্রাসী বনাম হচ্ছে কি থ্রেট সন্ত্রাসী, যে নাম এখন আওয়ামী লীগের হয়েছে, হ্যাঁ, লাল বদর, তারপর আরো কি কি জঘন্য জঘন্য ভাষা ব্যবহার করেন। এগুলো এই দুয়ের চক্রে একটা বেনিফিট অফ প্রিভিলেজ কিন্তু বিএনপির আছে। এক, দুই, বিএনপি মনে করছে যে মানুষ কই যাবে, মানুষ কই যাবে। আপনি যে বলছেন কে কে আমার বিরোধিতা করবে, এখন যত যাই বলেন, ওই যে খেলা তো ভাই ব্রাজিল আর্জেন্টিনার, তাই না?
তো অন্যরা হয়তো বা এরকম হতে পারে যে ব্রাজিল নাই তাই আমি আজকে এখন স্পেনের সাপোর্টার, অথবা আর্জেন্টিনা, এরকম হতে পারে, কিন্তু আলটিমেটলি খেলা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার। এবং সে কারণেই বিএনপি জানে যে আমার আসলে প্রতিদ্বন্দ্বীকে, আওয়ামী লীগও জানতো আমার আসলে প্রতিদ্বন্দ্বিতে কে, কিন্তু যেটা তারা উভয় পক্ষ জানেন না, যেটা আওয়ামী লীগ ভীষণভাবে মিস করেছে, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বীকে কিন্তু প্রতিদ্বন্দ্বীদের রেসপেক্টটা দিতে হয়। ওই হঠাৎ করে যদি একটা ওই যে কি বলবো, মানে বোধ বুদ্ধিহীন মাঝখান দিকে যদি দুই চারটা এরকম তাফালিং মার্কা থাকে এবং তাদেরকে যদি আমি পালি, তাহলে এবং তাদেরকে যদি আমি শত্রু বানাই, তাতে আমার নিজের স্ট্যাটাসটাই কিন্তু ডাউন হয়। কথায় আছে না যে আপনার 10টা মূর্খ বন্ধুর থেকে একটা শিক্ষিত শত্রু কিন্তু অনেক ভালো। সমস্যা হচ্ছে এরা দুইজনের শিক্ষিত শত্রু, এইটা আওয়ামী লীগও মিস করেছে, এটা যদি বিএনপিও মিস করে, এটা বিএনপির সমস্যা। কারণ আপনি যখন শত্রুতাও করবেন, আপনি যখন প্রতিদ্বন্দ্বিতা করবেন, তখন সেটা কোয়ালিটি এবং ইভেন হতে হয়। এটা যদি ডিসকোয়ালিফিটিফুল হয়, অর্থাৎ আপনি এই জায়গায় আছেন, আরেকজন পক্ষ এখানে আছে, সে জানেই না যে বলবো কি। আপনি এখন সমস্যা দেখেন এই যে এনসিপি, আমি বললাম স্বপনে খালি একই কথা বলতে থাকে, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষর। এই যে ওনাদের যে একটা অবস্থা, বা এটা থেকে বেরোতে হবে। তো আপনি তো নতুন কোন এক্সাম্পল সেট করছেন, আপনার ক্রিটিক্যাল পয়েন্ট কি? আপনি নিজে মনে করেন যে স্ট্রাকচারের মধ্যে ভাঙতে হবে, আপনি নতুনই করবেন, আপনি যোগ্যতাকে গুরুত্ব দিবেন, কিন্তু আপনি কি যোগ্যতাকে গুরুত্ব দিয়েছেন, নাকি পুনরায় আপনি সেই দলগত আনুগত্যকে গুরুত্ব দিচ্ছেন? আপনি কি যৌক্তিকতাকে গুরুত্ব দিচ্ছেন? আপনার সাথে আমি আলাপ করব, যৌক্তিক আলাপ করব, আপনি যখন যুক্তিতে আমার সাথে পারবেন না, তখন আপনি আমাকে ট্যাগ দিচ্ছেন ফ্যাসিস্টের দোষর। আমি আরেকটা বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব ছোট করে একটু মন্তব্য চাইছি। নতুন করে শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে বেশ উদ্যোগ ভূমিকা বর্তমান সরকারের। নতুন করে চার্জশিট দেওয়া হবে, অভিযোগপত্র দাখিল করা হবে আইসিডিতে, সে নিয়ে হচ্ছে আইসিডিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে। আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন ইংলিশ সরকারের সময় 21শে আগস্ট গ্রেনেড হামলার সব ধরনের আসামি বের হয়ে গেল। আচ্ছা, আসামি বের হোক, কিন্তু আসলে কি ঘটেছিল ওই সময়? তারা আসামি হতে পারে, অথবা পুলিশকে নতুন করে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথাও বলা হয়নি আদালতের পক্ষ থেকে। তাহলে পৃথিবীর বুকে 21শে আগস্ট বলে কোনো ঘটনা ঘটেনি। এটিএম আজহার ইসলাম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বেরিয়ে গেলেন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন হলো, আবার এখন শাপলা চত্বর নিয়ে নতুন করে নাড়াচাড়া হচ্ছে। তখন আওয়ামী লীগ আমলে সব যা করা হয়েছিল সব বাজে জিনিস, সব অবৈধ প্রক্রিয়া হয়েছিল, এখন যেগুলো হচ্ছে সেগুলো কি আমরা বৈধ প্রক্রিয়া বলতে পারি? অথবা আবার যখন আওয়ামী লীগ ফিরে আসবে তখন তো এগুলো সব বাদ দিয়ে দেওয়া হবে। আমরা কোন চক্করের মধ্যে আছে, কোন দুর্বৃত্তায়নের মধ্যে আছে? আমাদের বিচার ব্যবস্থা কি সরকারি অঙ্গুল নির্দেশে এভাবে পরিচালিত হতে থাকবে? এটা তো খুব দুঃখজনক। আমি তো আপনাকে বললাম যে দেখেন এই যে, তবে হ্যাঁ, আমি কিন্তু পার্সোনালি শাপলা চত্বরের কেসটাতে আমি কিন্তু পরবর্তীতে কত 2 মাস আগেও যখন একবার শাপলা চত্বরের কেসটা আনা হয়েছিল, তখন কিন্তু এগেইন, এবং ওই সময়ও কিন্তু একটা রিপোর্ট দেখেছিলাম যে তার যে ক্লেম, তাদের যে ক্লেম, সেই ক্লেমের কোনো এভিডেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, 21শে অগস্টের গ্রেনেড হত্যা মামলা বা 21শে অগস্টের এটা খুবই এই যে কি গ্রেনেড হত্যা বলেন, বা ইভেন আমি বারবার কিন্তু এই যে জুলাইয়ের হত্যাটাও আনবো, মানে এই বিষয়গুলো আপনি অমুকে করেছে বলে দায় চাপানোর রাজনীতিটা, এটা তো ভয়ঙ্কর রকমের প্রবলেমেটিক এবং সব মিথ্যা। দেখেন এটা তো মিথ্যা না। ধরেন আপনি যে 21শে অগস্টের গ্রেনেড হামলাতে ওনার নাম কি, জিল্লুর রহমান সাহেবের স্ত্রী, হ্যাঁ, আইবুর রহমান, তিনি তো মারা গেলেন। তো আপনার সামনে একটা লাশ ভিভিডলি আছে, রাইট? আপনি সেটাকে কি করে অস্বীকার করেন? আবার মনে করেন, কিন্তু যেটা আমি বলছি হেফাজতের ইসলামের যে ইসেতে যেটা হচ্ছে, সেটা যখন জিজ্ঞেস করা হচ্ছে, তখন কিন্তু শাপলা চত্বরে যেটা জিজ্ঞেস করা হচ্ছে, তখন কিন্তু সুবীর মুস্তফা, এটা আমার দেয় না, আমি সাংবাদিক সুবীর মুস্তফার নামটা মেনশন করতে চাই, তিনি বলছেন। তারপরে হ্যাঁ, সরি, সাবির মুস্তাফা। তারপরে হচ্ছে আপনার এটা কি বলে, বিবিসি রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে, অন্যান্য জায়গায় হেফাজতের একজনকে জিজ্ঞেস করা হলো, আমি দেখলাম যে আপনাদের কত সংখ্যা, উনারা কিন্তু নিজেই বলছেন যে সংখ্যাটা কিন্তু ওরকম না, ক্যাজুয়ালিটি হইতে পারে। এটা উনাদের বক্তব্য। আমার কথা হচ্ছে যে
ওই হত্যা হোক, গ্রেনেড মামলার হত্যা হোক, আমি আবারও মিন করছি, হেফাজতের যদি একজন দুজনও মারা যায় সেই হত্যা হোক, গ্রেনেড হামলার হত্যা হোক, জুলাই তো অবশ্যই। এই যে হত্যা, হত্যা তো আপনার কোনো একটা সুরাহা হইতে হবে ভাই। হত্যা হওয়ার পরে তো আপনি বলতে পারেন না যে এগুলো কিছু হয় না, না এটা বলতে পারেন না তো আপনি। আজকে আপনি এটা বলছেন, আজকে আপনি 21শে আগস্টের কথা বলছেন, কালকে কিন্তু ঠিক একই ভাবে মানুষ এরকম এই যে উদ্ভট টাইপের কথা কিভাবে একটা রাজনৈতিক দল বলতে পারে? মনে করেন এই যে জুলাইয়ের যে এতগুলো মানুষ মারা গেছে, এই যে ইয়ামিন, রিয়াগো, এগুলো তো আপনি জানি তাই না? পান্না ভাই, জানি। কারা মারলো সেটাই হচ্ছে প্রশ্ন, কিন্তু ভিন্ন প্রসঙ্গ। মানুষ তো মারা গেছে, মারা তো গেছে, কিভাবে মারা গেছে, কারা মারলো সেটা ইনভেস্টিগেট করে তার বিচার নিশ্চিত করা হচ্ছে আপনার সুশাসন। আপনার আর্গুমেন্টেশন অফ লাইন হবে সেটা। আপনি যদি ওইটা বলেন যে কেউ তো মারা যায় নাই, ওটা ই হলো, তাহলে তো এই বিষয়টা হলো না। তাহলে তো কালকে ভাই একই ঘটনা আপনার ক্ষেত্রেও ঘটবে, আমার ক্ষেত্রেও ঘটবে। এই যে একটা বেসিক গ্রামার, এই গ্রামার যদি না বোঝা যায়, দুঃখ তো ওখানে। এটা আপনি বললেন না জুলাইয়ের বেদনা, আপনার দেখেন পান্না ভাই, আমি তো প্রতারণার বোধিসূতি না, আমি কিন্তু বেদনার তো হচ্ছে। কারণ আর কতবার আপনি ৭১-এর সময়কালীন মামলার দিলেন, সেই মানুষ আজকে আমাদের সংসদে, দণ্ডপ্রাপ্ত আসামি সংসদে, ঠিক আছে। তবে 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 এখানে একটা তবে আছে। আমি এই যে দেখলাম না, দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি তো আবুল কালাম আজাদ সাহেব সম্ভবত, তাই না? কিনা মৃত্যুদণ্ডের জন্য দণ্ডপ্রাপ্ত হয়ে এখনই যাচ্ছেন। এবং আমি চাই যে উনারটাকে কি করে টুইস্টটা, কারণ যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবিক অপরাধে হওয়ার পরে এখন তাকে যদি আপনি মওকুফ করেন, তাহলে কিন্তু আরো অনেক অনেক মানুষ আছে যাদের কথা আপনি হয়তো বা একটু ঐক্যমত হয়ে যান। তো ইন্টারেস্টিং 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 কেন জানেন? তার কারণ হচ্ছে আপনি আজকে এখানে একটা গুবলেট পাকাবেন, ওই গুবলেটটার ফলাফল কিন্তু আপনাকে অন্য জায়গাতেও নিতে হবে। সো দ্যাটস ওয়াই আমি বলছি যে আপনি যদি ইনস্টিটিউশনকে ঠিক না করেন, আপনি যদি সিস্টেমকে ঠিক না করেন, তাহলে আসলে আমরা আগাতে পারবো। আমাদের সামনে নাই, আমি জানি না আমাদের এই আশার আলো আমরা দেখতে পাচ্ছি কিনা, আমি পাচ্ছি না আপাতত, আপনি পাচ্ছেন কিনা আমি জানি না। আপনি ভালো থাকবেন অধ্যাপক স্নিগ্ধা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কারণে। দর্শক আপনারা যারা শুনছেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা করি।